কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের কালোজয়ী ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ তারানাথ তান্ত্রিক আজ আমাদের গল্পের মূল চরিত্র। তিনি মধ্য 50 বর্ষী, হাত দেখে আর কোষ্ঠী বানিয়ে দিন গুজরান করেন এই প্রৌঢ়। সংসার তেমন সচ্ছল নয়, কিন্তু অভাব কিছুতেই কাবু করতে পারে না মানুষটিকে। বীরভূমের এক শ্মশানে মাতু পাগলি নামের এক রহস্যময় সাধিকার কাছে মহা ডামর সাধনা করেন তারানাথ। বরাকরের অরণ্যে তিনি লাভ করেন মধুসুন্দরী দেবীর বর। মঠলেনের বাড়িতে বসে গল্প বলতে বলতে ভাগ করে নেন সে সময়ের নানাবিধ অভিজ্ঞতা। আজ তার তেমনই এক অভিজ্ঞতার কথা শুনব। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক তন্ময় নন্দীর কলমে পিশাচিনীর প্রতিশোধ। আজ অফিস ছুটি। পৌষ সংক্রান্তি উপলক্ষে অফিস আজ ছুটি দিয়েছে। সারা বছর ধরে অফিসে যা এত সব কাজ থাকে তাতে শীত দ্বারা বেঁকে যাওয়ার জোগাড়। এদিকে ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে। উত্তরে হাওয়া শরীরে কাঁপুনি ধরাচ্ছে থেকে থেকে। কলকাতা শহরে এর আগে এত ঠান্ডা পড়েছে বলে মনে পড়ে না। গায়ে শাল বা মোটা চাদর জড়িয়েও বাড়ি থেকে বেরোনো যায় না। দেওয়াল ঘড়ির দিকে চোখ পড়তেই দেখলাম ঘড়ির কাঁটাগুলো গুটি গুটি পায়ে 10টার দিকে এগোচ্ছে। জানলার বাইরে তাকিয়ে দেখি সকালের কুয়াশাটুকুকে ধীরে ধীরে শুষে নিয়ে পাতলা রোদ পৃথিবীর উপর ছড়িয়ে পড়েছে ঠিকই, কিন্তু রোদের তেজ একদমই নেই। মনে হচ্ছে পাতলা ফিনফিনে কোনো ষোড়শীর ওড়না, যেন শুধু লজ্জা আবরণের জন্য নেওয়া। আরামকে দ্বারায় টান টান হয়ে বসে কি যেন ভেবে চলেছি। কি ভাবছি তা আমি নিজেই জানি না। আসলে ভাবনাগুলোর মধ্যে না আছে কোনো ছন্দ, না আছে কোনো অন্তমিল। এরকম ভাবনাগুলো মাঝে মাঝে মাথায় আসে, আবার মাথার মধ্যে মিলিয়ে যায়। এদের আয়ু যে বেশিক্ষণ নয় তা বিলক্ষণ জানি আমি। এরকম অজস্র এবড়ো খেবড়ো ছন্দ ছাড়া ভাবনার জাল বুনে চলেছি আনমনে। তখনই শুনলাম কে যেন আমায় নাম ধরে ডাকছে বাইরে। শীতকালে কোনো এক জায়গায় দীর্ঘক্ষণ বসলে আমরা জরাগ্রস্ত হয়ে যাই। সেই জায়গাটাকে এতটাই আমরা ভালোবেসে ফেলি যে জায়গাটার প্রতি আমাদের মায়া জন্মে যায়। উঠতে আমরা কিছুতেই চাই না, কিন্তু না উঠে তো উপায় নেই। বাইরের ডাকাডাকি তখনও জোর কদমে চলছে। গিন্নিকে যে বলবো বাইরেকে ডাকছে দেখে আসতে, সেজও নেই। সে এখন স্নানে। এত শীতেও যে মানুষ এতক্ষণ ধরে জলের সঙ্গে ভাব জমাতে পারে তা আমার মতো শীতকাতুরে মানুষ কিছুতেই ভেবে পায় না। অগত্যা সমস্ত আলিশি ছেড়ে চেয়ার ছেড়ে উঠে বাইরের দরজার কাছে গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম হাসি হাসি মুখ করে কিশোরী দাঁড়িয়ে। আরে কিশোরী যে, এসো এসো, ভেতরে এসো। তা এইদিকে কি মনে করে হঠাৎ? আমি সহাস্যে অভ্যর্থনা জানালাম ঘরে। এই তোমাদের এদিকে এসেছিলাম, তাই ভাবলাম একবার তোমার সাথে দেখা করে যাই। কিশোরী প্রত্যুত্তরে হাসি দিল। কোনো কাজ ছিল বুঝি? হ্যাঁ, তেমন কিছু নয়। ওই তোমাদের এদিকে খেজুরের গুড়টা খুব ভালো পাওয়া যায়, আর তুমি তো জানো শীতকালের খেজুরের গুড় ছাড়া আমার আবার একদম চলে না। বেশ জব্বর খেতে। আর তুমি জানো কিনা জানি না, আমার এই খেজুর গুড়ের খাওয়ার নেশাটা তো তারানাথ ধরিয়েছিল। না বললে হয়তো জানতেই পারতাম না এগুলির মধ্যে এত সুমিষ্ট স্বাদ রয়েছে। ওনার জন্য এক বাটি কিনে নিলাম। তা আজ যাবে তো নাকি? কথা বলতে বলতে আমরা ভিতরের ঘরে এলাম। তারানাথের বাড়ি যাব এবং এক অনন্য অনুভূতির গল্প শুনব, এই ভাবনা আসতে মনটা উষ্ণ হয়ে উঠল। শরীরের সমস্ত আলিস্য জরাগ্রস্ত ভাব কেটে যায় এক ঝটকায়। শীতে উষ্ণ সংস্পর্শের আবেশের মতো মনটা চনমন করে উঠল। আমি উদ্গ্রীব হয়ে বললাম, হ্যাঁ যাওয়া যায়, আজ অফিস ছুটি, তাছাড়া বিকেলে কোনো কাজ নেই, আর ওদিকে অনেক দিন তো যাওয়া হয়নি। তারানাথের ধেড়ে গল্প শুনে আসা যাবে, কি বলো? টুকটাক কথাবার্তার ফাঁকে কিশোরী চা খেয়ে বিদায় নিল। এই শীতের দিনে মনটা আমার ফুরফুরে বসন্তের শিমুল ফুলের মতো হাওয়ায় দুলে দুলে উঠছে। হৃদয় আন্দোলিত হচ্ছে সপ্তসুরের ঝংকারে। আমি লক্ষ্য করলাম কোনো এক অজানা মোহে আমার মনটা শরীরটা সমস্ত কিছু চনমনে চনমনে হয়ে উঠছে। এসবই তারানাথের আশীর্বাদ।
লোকটার আলাদা কোনো জাদু আছে কিনা ব্যাপারটা বিশ্বাস না করলেও বৃদ্ধ লোকটির কথার গাম্ভীর্যে, তীব্রতায়, প্রাবল্যে জাদু ছড়ানো আছে তা অবিশ্বাস করা যায় না। গল্প বলতে বলতে লোকটি আমাদেরকেও সেই সময়কালে, সেই অতীতে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। আমরাও যেন সেই সময়কালে উপস্থিত হয়ে সমস্ত চরিত্র, সমস্ত ঘটনার সাথে একাত্ম হয়ে পড়ি। এসবই তারানাথের কেরামতি। স্নান থেকে বেরিয়ে গিন্নি আমার হাসি হাসি মুখখানা দেখে কটাক্ষ করল। তুমি বুঝবে না গিন্নি, লোকটা একটা সাক্ষাৎ ম্যাজিশিয়ান। শোনো, বিকেলে তারানাথের কাছে যাচ্ছি, কিশোরী নেমন্তন্ন দিয়ে গেল। ও, এই ব্যাপার। সেই জন্য বুঝি বাচ্চা ছেলের মতো চঞ্চল দেখাচ্ছে তোমাকে। আচ্ছা শোনো, তোমার ঠাকুর মশাইকে বলো তন্ত্রমন্ত্র কিছু করে যেন তোমার অফিসের মাইনে একটু বাড়িয়ে দেয়। আমি ভাবশূন্য চোখে প্রশ্ন করলাম, কেন? অফিসের মাইনে বাড়িয়ে কি হবে? ও নেকু খোকা আমার, সে কবে তুমি আমাকে ভালো শাড়ি কিনে দিয়েছো বলো তো, মনে আছে? শীতের দিন এত তাড়াতাড়ি হেঁটে বেড়ায় বুঝতেই পারা যায় না, কিছুক্ষণের মধ্যেই ফুরিয়ে যায়। সূর্য পশ্চিম আকাশে একটু হেলে পড়তেই আমি বেরিয়ে পড়লাম মঠলেনের উদ্দেশ্যে। ট্রামে চেপে সোজা মঠলেন। তারানাথের বাড়িটায় একটু ভেতরের দিকে অবস্থিত। গলির মাথায় একটা দোকানে এক প্যাকেট পাসিং শো পকেটস্থ করে হন হন করে এগিয়ে চললাম তারানাথের বাড়ির দিকে। লোকে আমার এই হাঁটা দেখে ভাববে বুঝি কোনো দুর্ঘটনা ঘটেছে। তারানাথের বাড়িতে পৌঁছে দেখি কিশোরী ইতিপূর্বে উপস্থিত হয়েছে। তক্তপোষে আঁটোসাঁটো হয়ে বসে আছে, আর তার পাশে বসে তারানাথ গুড়গুড় শব্দ করে হুঁকো টানছে। ঘর কালো ধোঁয়ায় ভর্তি। আমাকে দেখে তারানাথ হুঁকো টানা থামিয়ে একগাল হেসে বলল, এসো এসো, তোমার কথাই হচ্ছিল, বসো এখানে। আমি তক্তা বসে গিয়ে বসলাম। তারপর কিশোরীর প্রতি একটা ভদ্র হাসি দিয়ে তারানাথকে বললাম, আমাকে নিয়ে কি কথা হচ্ছিল শুনি? তেমন কিছু না, ওই টুকটাক সামান্য যেমন কথাবার্তা হয়ে থাকে তেমনি কথাই হচ্ছিল আর কি। তা তোমার শরীর ঠিক আছে তো? তারানাথ কথা বলতে বলতে কাশল। আমি দেখলাম কিশোরী মিটিমিটি হাসল। ভাবলাম কিশোরী হয়তো আমার শীতকাতুরে ভাবটা ঠাকুরমশাইকে বলে ফেলেছে, আর সেজন্য সামান্য ঠাট্টা মস্করাতে মেতেছে তারানাথ। সাবধান হলাম, এই চক্রবুহে না ঢুকে কিশোরীর দিকে চেয়ে চোখ টিপে প্রসঙ্গ ঘোরানোর জন্য বললাম, কখন এলে হে তুমি? গল্প শুরু কখন হবে? আরে আমি তো এই কিছুক্ষণ হলো এলাম, বাড়িতে কাজ ছিল না, তাই ভাবলাম তাড়াতাড়ি যাই। কিশোরী জবাব দিল, ও আচ্ছা। তারানাথের মুখের দিকে দৃষ্টি দিয়ে দেখলাম শীতের সকালের প্রথম সূর্যের মতো রক্তিম আভা ছড়িয়ে রয়েছে সারা মুখে। সেই রক্তিম বর্ণছটায় তারানাথের মুখমণ্ডলটাকে বড় প্রসন্ন, বড় শান্ত, বড় উজ্জ্বল দেখাচ্ছে। রঙিন ফুলগুলি যেমন অরুণের প্রথম পরশ পেয়ে অনন্য অনুভূতিতে মাতোয়ারা হয়ে ওঠে, তেমনি এক আনন্দ, শৈথিল্য, উজ্জ্বল ভাবধারা তারানাথের মুখে লেপ্টে আছে। আমি সে কথা তারানাথকে জিজ্ঞেস করতে যাব, তার আগেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। চারি দরজায় উকি মেরে বলল, কাকা বাবু, আপনারা কখন এলেন? ভালো আছেন তো? কিশোরী অবাক হল। আরে চারি যে, কবে এলি? কিশোরীর কথার উত্তর চারি না দিয়ে তারানাথ দিল, ও আজ সকালে এসেছে, জামাই বাবা জীবন ওকে ছেড়ে গেল। চারি 2-4 দিন আমার কাছে থেকে আবার শ্বশুর বাড়ি ফিরে যাবে। ভালোই হলো, তোমাদের সাথে মেয়েটার সাক্ষাৎ হয়ে গেল। মধুসুন্দরী দেবী হয়তো এটাই চাইছিলেন। তারপর চারিকে উদ্দেশ্য করে বলল, যা মা যা, একটু গরম গরম পাঁপড় ভেজে নিয়ে আয় দেখিনি কাকা বাবুদের জন্যে। যা যা দেখি যা। চারিকে ভেতরে চলে যেতে দেখে বললাম, আবার এসব কেন? মেয়েটা 2 দিনের জন্য এসেছে আর আপনি ওকে খাটিয়ে মারছেন। না না, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না চক্রবর্তী মশাই। আমি হেসে হেসে বললাম শেষ কথাটি। আহা,
তোমরা তো হলে অছিলা। আসলে শীতের দিনে গরম গরম কিছু না হলে গল্প ঠিক জমে না, বুঝলে? তাই তোমাদের নাম করে পাঁপড় ভেজে আনতে বললাম, বুঝলে কিছু? এ আর এমন কি, তারানাথ আগে রোজ এমনই করত। নিজের খাবার ইচ্ছে হলে আমাদের উপর দায় চাপাত। বড় রসিক লোকটি। ভালো করে না মিশলে লোকটার এই চারিত্রিক দিকটা কেউ বুঝতেই পারবে না। তারানাথের দিকে পাসিং শো সিগারেটের প্যাকেট এগিয়ে দিলাম। সেখান থেকে একটা সিগারেট তুলে নিয়ে আগুন ধরিয়ে একটা সুখ টান মেরে কিশোরীর দিকে চেয়ে ভ্রুযুগল উঁচিয়ে জিজ্ঞেস করল, তা কিশোরী, কি অত ভাবছো? আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি কিশোরী মনে মনে কিছু একটা ভেবে চলেছে। তারানাথের কথাতেই হয়তো কিশোরীর ভাবনার ছেদ পড়ল। আমতা আমতা করে বলল, না, তেমন কিছু নয়। ভাবছিলাম আজকে গল্পের বিষয়বস্তু কি হতে পারে। তা ঠাকুর মশাইয়ের ঝুলিতে কি কোনো ঐতিহাসিক গল্প আছে নাকি? সিগারেটে বেশ বড় একটা টান দিয়ে মুখটা উপরের দিকে তুলে গোল গোল করে ধোঁয়া ছাড়তে ছাড়তে তারানাথ বলল, ঐতিহাসিক মানে ঠিক কি বোঝাতে চাইছো? রাজা রাজরাজের আমলের ঘটনা শুনতে চাইছো তো? হ্যাঁ, সেরকম কিছু হলে তো ভালোই হয়। সংক্ষিপ্ত উত্তর কিশোরীর। তারানাথ কিছুক্ষণ ভাবল, মনে মনে গল্পটা গুছিয়ে নিল। তারপর উদাস চোখে কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করল, বেশ, শোনো তাহলে। অনেক বছর আগেকার কথা। কি একটা কাজে বর্ধমানে এসেছিল। দুপুরে ট্রেনে কলকাতায় ফিরব। এইভাবে সূর্য মাথার উপর থাকতে থাকতে হনহন করে হেঁটে স্টেশনে পৌঁছলাম। কিন্তু স্টেশনে পৌঁছেই ট্রেনটা নাকের ডগা দিয়ে হুশ করে বেরিয়ে চলে গেল। ট্রেন ফেল করা যাত্রীর মুখের হাবভাব যদি দেখো তো দেখবে ওই বাংলার পাঁচের মতো লাগবে। আমার সেসব ছিল না। তখন সময় আমায় আবদ্ধ করতে পারেনি। গ্রীষ্মের দিন। চোখে মুখে জল দিয়ে স্টেশনের একটা বেঞ্চিতে বসলাম। স্টেশন বেশ ফাঁকা। পরের ট্রেন সেই সন্ধে। তাই এখন কোনো যাত্রীর দেখা পাবো না। সময় গড়ালে দু একজন করে আসতে থাকবে। আমি তখন বেশ ভাবুক ছিলাম, জানো। সময় পেলেই ভাবতে লাগতাম। কি যে আজে বাজে ভাবতাম, তা আজ মনে পড়লে হাসি পায়। উদাস ভাবে ভেবে চলেছি। হঠাৎ কে যেন পিছন থেকে ঠেলা দেওয়ায় ভাবের জগতে কপাট পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখলাম একটা মেয়ে। না, মেয়ে বলা ঠিক হবে না, এক মহিলা। বেশ স্বাস্থ্যবতী, রূপবতীও। বয়স মেরে কেটে কম করে 35 কিংবা 36 হবে। চোখের তলায় কালশিটে ভাব। যদিও সেটা না পড়লে বয়স বোঝা যেত না। এমনিতেই চোখের আন্দাজে মেয়েদের বয়স বোঝা ভারী শক্ত। দেখো কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছি। মহিলাটিকে উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছিল। বোধহয় ট্রেন ধরার জন্য দৌড়ে এসেছে। হাঁপাতে হাঁপাতে বুক চেপে বলল, ট্রেনটা চলে গেল নাকি? আমি উত্তর দিলাম, পরের ট্রেন সেই সন্ধ্যের দিকে। আমার কথা শুনে মহিলাটি কপালে হাত দিয়ে প্ল্যাটফর্মে বসে পড়ল। বেশ চিন্তাগ্রস্ত দেখাচ্ছে তাকে।
কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আমি সেদিকে তাকাতেই আটকে উঠলাম। এ কি? এ কার ছায়া? আমার চিনতে ভুল হলো না। এক ভয়ঙ্কর কোনো কিছুর ছায়া পড়েছে মহিলাটির ললাট দেশে। আমি কিছুক্ষণ ওদিকে স্থির ভাবে তাকিয়ে থাকতেই ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে গেল। বুঝলাম মেয়েটি বিপদগ্রস্ত। মহিলাটি মুসলিম কিংবা হিন্দু বুঝতে পারলাম না। কপালে সিঁদুর নেই, আর হিন্দু হয়ে থাকলেও বিধবা। আমি বেঞ্চ থেকে নেমে মহিলাটির কাছে গেলাম। মহিলাটি তখনও মাথার হাত স্পর্শ করে বসে আছে। শান্ত গলায় জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন দিদি? মহিলাটি আমায় আগন্তুক ভেবে কথার উত্তর দিল না। একবার মাথা তুলে আমাকে নিরীক্ষণ করে আবার মাথা নামিয়ে নিলে। তোমরা তো জানো, কাউকে ঘোর বিপদে ডুবতে দেখলে মনটা খচখচ করে। যদি সে আমার সাহায্য প্রার্থনা না করে, তবুও আমি তাকে বিপদ থেকে উদ্ধার করার সব রকম চেষ্টা করি। আমি পুনরায় মহিলাটিকে বললাম, দিদি, পরবর্তী ট্রেন আসতে অনেক দেরি, আর আপনাকে ভারী দুশ্চিন্তিত দেখাচ্ছে। আপনার চোখ, মুখ, কপালের ভাঁজ বলছে আপনি বড় কোন রকম বিপদে পড়ে আছেন। কি হয়েছে, কিছু বলবেন? ইচ্ছা করেই আমি ললাটের ছায়া প্রসঙ্গ উল্লেখ করলাম না। মহিলাটি বোধহয় আমার অপরিচিত ভেবে কিছু বলতে গিয়েও বলল না। এদিকে আমার পুরো ঘটনা জানা দরকার। উপায়ন্ত না পেয়ে অন্য পথ ধরলাম। আপনার একমাত্র মেয়ের সামনের বিয়েটা যদি আর ভাঙতে না চান, তবে আমায় সবটা খুলে বলুন। হয়তো আমি আপনার কোনো কাজে লাগতে পারি। ভয় নেই, আমি তারানাথ চক্রবর্তী। জ্যোতিষ চর্চা করা আমার পেশা। বাড়ি আপাতত কলকাতায়। আপনাকে বিপদগ্রস্ত দেখে আঁখ বাড়িয়ে সাহায্য করতে আসা। জীবনে আমি একটা জিনিস বেশি ভালো করে শিখেছি, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয়। নিজের সর্বশক্তি দিয়ে তার বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করতে হয়। এইবারে কাজ হলো। আমার এতগুলো কথা বলার পর মহিলাটি হাউমাউ করে আমার পায়ে পড়ে কাঁদতে লাগলো। একটা অবলম্বন পেলে মহিলারা কেঁদে কেটে একাকার করে, অথচ এই মহিলাটি একটু আগে নির্বিকার ছিল। কাঁদতে কাঁদতে বলল, আপনি তো সবই জানেন বাবা, আমাদের বিপদ থেকে উদ্ধার করুন, আমাদের বিপদ থেকে উদ্ধার করুন। আমি তাড়াতাড়ি পা সরিয়ে নিলাম। বললাম, করছেন কি? আরে করছেন কি? আমি আপনার থেকে ছোট। আমার পায়ে পড়লে পাপ আমারই হবে। মহিলাটির কাঁধ ধরে উঠে বসালাম। শান্ত হয়ে বসুন, বিপদে নিজেকে শান্ত সংযত রাখুন। আর আমি আপনার কপাল দেখেই বুঝেছিলাম আপনি বা আপনার পরিবার বিপদে আছেন। ব্যাস এইটুকুই। সবটা জানা আমার পক্ষে সম্ভব নয়। মহিলাটি চোখের জল মুছে শান্ত হয়ে বসল। তারপর দুবার নাক টেনে ভিজে গলায় বলল, আমার বাড়ি এই পাশেই গ্রামে, দীঘল গ্রাম। একরত্তি মেয়ে নিয়ে দিন কাটাই। স্বামী বছর 6 হলো গত হয়েছেন। এলাকার বিখ্যাত জমিদার সোম দত্তের বংশধর ছিলেন ওনারা।
পূর্বপুরুষের থেকে প্রাপ্ত স্বামীর জমি জমা সম্পত্তি আমার কম নেই। এখনো 2 প্রজন্ম বসে খাবে। এখন দেখাশোনার অভাবে সব ভুগতে খাচ্ছে। জানেন আমার বাবাও বিখ্যাত ব্যবসায়ী ছিলেন, আমিও পড়াশোনা জানা মেয়ে, স্কুল ফাইনাল দিয়েছি আমি। মেয়েটাও পড়াশোনা করত, এখন করে না। লোকে বলতো মেয়েদের পড়াশোনা শিখে লাভ নেই, বিয়ে দিয়ে দাও। জানেন আমার বাবা আমাকে 15 বছর বয়সে বিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি চেয়েছিলাম মেয়ে শরীরে মনে পুষ্ট হলে তবে বিয়ে দেব। তবে বড় লক্ষ্মীমন্ত মেয়ে আমার, মুখে রাতই কাটে না। এখন বেশ পূর্ণতা পেয়েছে, মা হয়ে বলছি না, ওর মুখখানা না জানেন একদম রাজকুমারীদের মতো, মেঘ পরন চুল, টানা টানা চোখ, যে কেউ এক দেখাতেই পছন্দ করে নেবে। কিন্তু আমি মেয়েটার বিয়ে দিতে পারছি না। যতবারই পাকা সম্বন্ধ হচ্ছে ততবার শেষে গিয়ে বিয়ে ভেঙে যাচ্ছে। বারবার একই ঘটনা ঘটতে থাকায় মনের দিক থেকে একেবারে ভেঙে পড়েছে মেয়েটা। নিজেকে না ও কলঙ্কিত মনে করছে নিজেকে। লোকে আমাকে খোঁটা মেরে বলে, তখন তো শোনোনি আমাদের কথা, পয় পয় করে বলেছিল মেয়ের বিয়ে দাও, শুনেছিলে? নাও এবার টেলা বুঝছো। কথা বলতে বলতে মহিলাটি আবারও কান্না জুড়ে দিল। আহা, লোকের কথা ছাড়ুন, কেন বিয়ে ভেঙে গেছে বারবার তার কারণ খুঁজে পেয়েছেন? আর হ্যাঁ, কি নাম আপনার মেয়ের? আমি গলাটা এবার একটু শক্ত করলাম। মহিলাদের এই দোষ, কথাকে টেনে টেনে বড় করে। কাপড়ের খোঁট দিয়ে মহিলাটা চোখ মুছে বলল, ওর নাম শতরূপা। ওর বাবা এই নামটা রেখেছিলেন, আমাদের রেখে বেশ নিশ্চিন্তে স্বর্গে চলে গেলেন লোকটা। আর আমরা যে কত কষ্ট পাচ্ছি দেখতে পাচ্ছেন না। আমি মৃদু ধমক দিলাম, উনি হয়তো স্বর্গে ভালো নেই, আপনার জন্য ওখান থেকেই মন খারাপ করছেন। সে যাকে, বিয়ে ভাঙার কারণগুলো কি কি? এখন স্টেশন চত্বর একেবারে ফাঁকা। মাথার ওপর সূর্যদেব গলিত সোনার মতো রং ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। শূন্যতায় সব দিক খাঁ খাঁ করছে। আমাদের মাথার ওপরে একটা অর্জুন গাছে একটা কাক উড়ে এসে বসে কা কা শব্দে ডাকতে শুরু করলো। মহিলাটি উঠে গিয়ে ঢিল কুড়িয়ে ছুঁড়ে মারলে কাকা আওয়াজটা থেমে গেল, কাকটা উড়ে চলে গেল। যা 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 যা, যত সব অলক্ষণে, যা যা, হুশ হুশ হুশ। আমি কোনো পশু পক্ষীকে অলক্ষণে ভাবি না, কারণ সবাই ঈশ্বরের সন্তান। ভগবান কখন কোন রূপে আসে সে কি কেউ জানে? মহিলাটি আমার পাশে এসে বসে বলল, কোনো কারণ না খুঁজে পাইনি জানেন। আগে বললাম পাত্রপক্ষ আমার মেয়েকে এক দেখায় পছন্দ করবে, সবাই পছন্দ করছে, কিন্তু 2 দিন বাদে সংবাদ আসছে এ বিয়ে হবে না।
কারণ জিজ্ঞেস করতে কেমন যেন এড়িয়ে যায় সব। প্রথম প্রথম আমার বাপের বাড়ির লোকেরা, আমার ভাই, বিয়ের ব্যাপারে উৎসাহ দেখাতো, কিন্তু জানেন এখন কেউ আমার বাড়ি আসে না। আমার বাড়ির চাকর দুর্বল ভাগতে বলল ওর গ্রামে নাকি এক ভালো গণৎকার আছে, সে নাকি এর কারণ বলতে পারবে, ওই রসুলপুরে। আমি তাই ওনাকে আনতে যাচ্ছিলাম, কিন্তু কি দুর্ভাগ্য দেখুন, ট্রেনটাই ফেল করলাম। একটা দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে বেরিয়ে এলো মহিলাটির নাসারন্ধ দিয়ে। আমি এবার নড়ে চড়ে বসলাম। মহিলাটির কপালের রেখায় কিছুক্ষণ আগে যে অপশক্তির ছায়া দেখতে পেয়েছিলাম তা আসলে কি আমাকে জানতেই হবে। ওনাকে বললাম, তারা দরকার হবে না, চলুন আমি আপনার বাড়ি যাব। শুধু কারণ অনুসন্ধান নয়, দেখি আপনাদের এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারি কিনা। মহিলাটির চোখে মুখে কৃতজ্ঞতার ঝিলিক খেলে গেল। খপ করে হাত ধরে বললে, তুমি যাবে? তুমি গেলে কি যে উপকার হবে ভাই। আমি তোমাকে এই কথা বলতে সংকোচ বোধ করছিলাম। দয়া করে আমার ঘরে তোমার পায়ের ধুলো পড়ুক ভাই। মহিলাটি ভাই হিসাবে সম্বোধন তো করলই, তার সাথে সোজা তুমিতে নেমে এলো। আর দেরি না করে সোজা হেঁটে পৌঁছে গেলাম মহিলাটির বাড়ি। বাড়ি একখান বটে, কি প্রকাণ্ড বাড়ি! লম্বায় চওড়ায় বেশ বড়, এ মাথা ও মাথা দেখা যায় না। চারিদিকে জমিদারি ঔদ্ধত্য ছড়িয়ে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি তোমাদের। এতক্ষণ যাকে মহিলা মহিলা বলে সম্বোধন করছি তার নাম নীলিমা। আমি নীলিমাদি বলেই ডাকতাম। রাজপ্রাসাদের মতো বাড়ি হলেও বাড়িতে লোক সংখ্যা খুবই কম। সামনের বড় দরজায় কাউকে দেখতে পাওয়া গেল না। একটু ভেতরে গিয়ে কয়েকটা আম জাম গাছ মাথা তুলে দাঁড়িয়ে থাকা, দেহ কাণ্ড পেরিয়ে মূল দরজার কাছে পৌঁছে দেখা মিলল চাকরের। উস্কো খুস্কো চুল, তামাটে গায়ের রং। আমাদের দেখে এক মুখ হেসে এগিয়ে আসতে আসতে বলল, বৌদিমণি, আপনি এত তাড়াতাড়ি চলে আইলেন যে? গণক ঠাকুর কই? ওনার দেখা পান নাই নাকি? নীলিমা চাকরের কথার উত্তর দিল না, শুধু জিজ্ঞেস করল, দিদিমণি কি করছে রে? ঘুমোচ্ছে? হ, একটু আগে এই থিয়ে পায়চারি করছিল, অহন নিজের ঘরে গেছে। আমি যে নীলিমাদির সঙ্গে দাঁড়িয়ে আছে দুর্লভ বাগদি এতক্ষণ আমাকে খেয়াল করল, আর চোখে আমাকে দেখে বড় উপরে তুলে নীলিমাদিকে জিজ্ঞেস করলো আমি কে। অত শত তোমাকে জানতে হবে না, যাও দাদাবাবুর জন্য খাবার ব্যবস্থা করে এসো। নীলিমাদি চাকরের কৌতূহল নিরসন করলেন না। চাকর বাড়ির অন্দরে হারিয়ে যেতে আমরা অন্দরমহলের দিকে পা বাড়ালাম, কিন্তু তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। মূল দরজা পেরিয়ে আমি বাড়ির অভ্যন্তরে পা রাখতে যাব, অমনি আমার পাটা সামান্য কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই কাঁপুনি, তারপর বন্ধ। আমি ঠিক ঠাউর করতে পারলাম না। মস্তিষ্কের স্নায়ু মুহূর্তের জন্য আন্দোলিত হয়ে পড়েছিল কি? আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু ঘটনাটা ঠিক তাৎক্ষণিক বুঝে উঠতে পারলাম না। সেই সময় আমার দাঁড়িয়ে থাকা দেখে নীলিমাদি জানতে চাইলেন, কি হলো? ভেতরে এসো ভাই,
চলো বিশ্রাম নেবে। দুর্বল খাবার দাবার পাঠিয়ে দেবে কক্ষে। এত চড়া রোদ্দুরে এলে কিছুক্ষণ বিশ্রাম নাও। আমি নিজেকে সামলে নিলুম এবং বুঝলুম ভয়ঙ্কর কিছু এই বাড়িতে নিশ্চয়ই আছে। নীলিমাদির কপালের ভাঁজে যে ভয়ঙ্কর ছায়া দেখেছিলাম তা মিথ্যে নয়। নিজেকে অপ্রস্তুত না হতে দিয়ে বললাম, আবারও অসময়ে খাবারের ব্যবস্থা করলেন কেন? আমি যে জন্যে এসেছি সেটা করলেই তো ভালো হতো। আরে অতিথি হয়ে এসেছো, অতিথি সেবা আমাদের করতে দেবে তো নাকি? তাছাড়া শতরূপা এখন ঘুমোচ্ছে, বিকেলের দিকে তোমার কাছে নিয়ে যাব। নীলিমাদি একা মানুষ, বিরাট বাড়িতে ভূতের মতো মা মেয়ে একা একা থাকে বললেই চলে। আমি তান্ত্রিক জ্যোতিষী হওয়ার দরুন বোধহয় বিশ্বাসটা বেশি করে ফেলেছে। তাই ললাট দেশে যে চিন্তার ভাঁজ চোখে মুখে দেখেছিলাম এখন তা অনেকটাই দূরীভূত। যাই হোক, আমি খেয়ে দিয়ে বিশ্রাম নিলাম। তোমরা তো জানো আমি কেমন খাদ্য রসিক। চাকর বাবা জীবন প্লেটে সাজিয়ে যা পরিবেশন করেছিল মনে পড়লে এখনো খিদে চাগাড় দিয়ে ওঠে। দুপুরে আমার তেমন কোনোদিনই ঘুম হয় না, কিন্তু খাওয়া দাওয়া জব্বর করায় বেশ হালকা একটা ঘুম হয়ে গেল। ঘুম ভাঙল নীলিমাদির ডাকে। আসবো? নীলিমাদি মেয়ে শতরূপাকে নিয়ে কক্ষে প্রবেশ করল। আমি উঠে বসলুম। আহা, শিমুল ফুলের মতো দেখাচ্ছিল শতরূপাকে। এত সুশ্রী মুখমণ্ডল আমি আগে কখনো দেখিনি, যেন চাঁদ নেমে এসেছে। আমি শতরূপার মাথায় হাত রেখে বললাম, সুখী হও মা, সুখী হও। শতরূপা কিছু বলতে যাচ্ছিল জানো, ঠোঁট যুগল সামান্য কেঁপে উঠল। আমি স্পষ্ট লক্ষ্য করলুম, আর যা লক্ষ্য করলুম আমার অনুমান পাল্টে গেল। কোন অপশক্তি মেয়েটিকে ঘিরে নেই, বদলে মেয়েটির চোখে এক ধূর্ত চাউনি বারবার উঁকি দিয়ে মিলিয়ে যাচ্ছে। আমি উদ্গ্রীব হয়ে উঠলাম। শতরূপাকে বাইরে পাঠিয়ে দিলাম। মেয়েটি আমাকে প্রণাম করে চলে গেল কক্ষ ছেড়ে। নীলিমাদি আমার চোখে ব্যাকুলতা লক্ষ্য করে বলল, কি হয়েছে তারানাথ, কিছু বুঝতে পারলে? কি হয়েছিল শতরূপার ঠাকুরমশাই? আপনি বললেন কোনো অপশক্তি মেয়েটিকে ঘিরে নেই, তাহলে? শোনো, কাহিনী তো এখনো শেষ হয়নি কিশোরী। মেয়েটির চোখে এক মুহূর্তের জন্য যা দেখলাম তা আমি কোনো মতেই বলতে পারলাম না। তোমরাই বলো, মেয়ের খারাপ কোনো মা কি সহ্য করতে পারে? আমি পুরো চেপে গেলাম ব্যাপারটা তখনকার মতো। বললাম, তেমন কিছু বোঝা গেল না। আমি রাতে যজ্ঞ করব এই ঘরে, তারপর সেই মতো ব্যবস্থা নেব। নীলিমাদি হয়তো বুঝতে পেরেছিল জানো আমি কিছু লুকোচ্ছি তার কাছে, তবু মুখে কিছু না বলে চলে গেল। আমি যা দেখলাম তা চিন্তিত হওয়ার জন্য রাতে মধু সুন্দরী দেবীর পুজোয় বসলাম। রাত তখন গভীর। রাতের তৃতীয় প্রহরে মধু সুন্দরী দেবীর কৃপা পেলাম। দেখা দিলেন তিনি। স্নিগ্ধতা মিশ্রিত কণ্ঠে বলল, তারানাথ, কেন স্মরণ করলি আমায়? আমি করজোড়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম করলাম। বললাম, তুমি তো সবই জানো মা। শতরূপা কে মা? তুই যা ভাবছিস ঠিক তাই, তবে এর পরিত্রাণের কোনো উপায় নেই। তোকে আমি দৃষ্টি দিচ্ছি, তুই নিজের চোখে সবটা দেখে নে।
মায়ের আশীর্বাদে পাথরের মতো স্থির হয়ে পড়লাম। সমস্ত ইন্দ্রিয় চেতনা লোপ পেল ধীরে ধীরে। চোখের সামনে অন্ধকার হতে হতে পুনরায় আবার দৃষ্টিপথ পরিষ্কার হল। পৌঁছে গেলাম ইতিহাসের এক অধ্যায়ে। তখন পাল বংশের রাজত্বকালে এসেছে ঘোর কালো দিন। শিক্ষার ধর্মের পৃষ্ঠপোষক অধিকাংশ রাজা প্রজা দরদি হলেও কিছু কিছু রাজা ছিলেন স্বৈরাচারী। তাদের স্বৈরাচারী শাসনের অত্যাচারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছিল। যাদের দুবেলা দুমুঠো অন্নের সংস্থান হলেই জীবন চলে যায়, কেউ যদি তাদের সেটুকু কেড়ে নেওয়ার চেষ্টা করে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার বাধা আসে, তখন সাধারণ মানুষ রাজার প্রতি বিক্ষুব্ধ হতে বেশি সময় লাগে না। সাধারণ প্রজা যতই সহজ সরল নির্বিকার, আবার ক্ষণে ক্ষণে তারাই হয়ে ওঠে ভয়ঙ্করী। কে রাজা কে অধীনেশ্বর তখন তারা কিছুই দেখে না। এমনই এক রাজা ছিল রাজা দেবাদিত্য পাল। পূর্বপুরুষরা যে সমস্ত খ্যাতি অর্জন করেছিল, তাই নিষ্ঠুর লোভী স্বৈরাচারী রাজা সমস্তটাই মাটিতে মিশিয়ে ধূলিসাৎ করে দিতে চাইছিল। অতিরিক্ত করের বোঝায় অধিকাংশ পাল বংশের অধীনস্থ প্রজা বিক্ষুব্ধ হয়ে উঠতে শুরু করেছিল। প্রজারা চাইছিল এই সমস্ত করের বোঝা থেকে মুক্তি পেয়ে একটা স্বচ্ছ সরল জীবনযাপন। যদিও সে সমস্ত প্রজারা জানতেও তাদের থেকে আদায়কৃত অর্থ রাজকোষে জমা হয়ে রাজ্যের কল্যাণ সাধন করে, কিন্তু তা যদি প্রজাদের কাছ থেকে নেওয়া সামান্যটুকু অতিরিক্ত অর্থ দিয়ে রাজকোষ পূর্ণ করে সর্বশান্ত হওয়ার পক্ষপাতী তখনকার পাল রাজাদের অধীনস্থ প্রজা শেখেনি। বলা ভালো, তারা এরকম অতিরিক্ত করের দায়ে জর্জরিত হয়নি আগে কোনোদিন। শুধু কি অতিরিক্ত কর? না, যে সমস্ত প্রজাদের মেয়েরা বউরা সুশ্রী মুখমণ্ডল তথা ফাগুন যৌবনের অধিকারী হতো, তাদেরকে তুলে নিয়ে যেত ওই বাগান বাড়িতে রাজা দেবাদিত্য পাল, আর মেতে উঠত সর্বনাশা খেলায়। রাজা হয়ে এমন হীন কাজ করতে তার বাধ্য না। রাজা নন, তিনি তখন সাক্ষাৎ নর পিশাচ ছিলেন। যৌন পুজোয় দেবাদিত্য পাল প্রধান পুরোহিত হয়ে প্রসাদের সবটুকু খেয়ে উচ্ছিষ্ট ছিটিয়ে দিত তাদের সাহায্যকারী কিছু সৈনিক পাইকদের উপরে। কিন্তু কথায় বলে, বাপেরও বাপ থাকে। যে রাজা রাজকার্য বাদ দিয়ে এই সমস্ত স্বৈরাচারী উচ্ছৃঙ্খল কাজে লিপ্ত হয়ে পড়ে, তার গুণগান অচিরেই পার্শ্ববর্তী রাজ্যে ছড়িয়ে পড়ে। এতদিন শৌর্যে বীর্যে শ্রেষ্ঠ হওয়ার সুবাদে পাল রাজাদের রাজধানী পাটলিপুত্রে চোখ তুলে তাকাত না কোনো শত্রুপক্ষ। তারা যেন এই দিনটার অপেক্ষায় ছিল। গোপনে গোপনে ফন্দি আঁটছিল কিভাবে রাজা দেবাদিত্য পালকে সিংহাসন থেকে হটিয়ে রাজধানী সমেত পুরো রাজ্যটাকে দখল করে নেওয়া যায়। আর এই কাজে যিনি প্রথম সফল হলেন, তিনি কোনো রাজপুরুষ নয়, প্রতিহার রাজবংশের রাজকন্যা উর্মি। না, কোনো বাহুবল বা সৈন্যবল কিছুই সেভাবে ছিল না এই রাজাদের। ছিল শুধু বুদ্ধি আর পাণ্ডিত্য, আর তার চেয়েও বেশি ছিল ষড়যন্ত্র, লোলুপতা আর ধূর্ততা। এদিকে প্রতিহার রাজারা যখন ষড়যন্ত্রের ছক কষছে, তখন ওই অন্য এক রাজবংশ রাষ্ট্রকূট যুদ্ধ ঘোষণা করে দিয়েছে পাল রাজাদের সাথে। এমন একটা দুঃসংবাদে প্রস্তুত ছিল না কনৌজ একেবারে। তাই সমস্ত কিছু বানচাল করে দিয়ে কনৌজের রাজকন্যা ছুটলেন যুদ্ধ প্রান্তরের দিকে। এক মরা নদীর সীমানায় যুদ্ধে পাল রাজাদের বিশ্বখ্যাত হস্তি বাহিনী একে একে পরাজিত হচ্ছে ওই রাষ্ট্রকূটদের বিশাল পদাতিক বাহিনীর কাছে।
পাল রাজারা আগে মালব, খাস, লতা, ওড্রা, মনহলি থেকে ভাড়া করত সৈন্য, আমদানি করত তাদের। কিন্তু দেবাদিত্যর সাথে তাদের সম্পর্ক খারাপ হওয়ায় এই বিপদে সৈন্য সাহায্য করল না। যুদ্ধ থামামা বেজে চলেছে অবিরাম। দুর্নিবার পদাতিক বাহিনীর ওসির কোপে পাল হস্তি বাহিনী সমস্ত সৈন্য টুপটাপ করে তারা খসার মতো লুটিয়ে পড়ছে মাটিতে। পাল সৈনিকের রক্তে ধৌত হচ্ছে যুদ্ধক্ষেত্র। যে জায়গায় যুদ্ধ করে পরবর্তী পাল রাজারা নিজেদের বিজয়ী ঘোষণা করেছেন, সেই অঞ্চল আজ পাল রাজাদের পরাজয় দিচ্ছে। অসীম তেজে রাজা বিক্রমাদিত্য পরাজিত করছে রাজা দেবাদিত্য পালকে। পাল সৈন্য ধুলোতে মিশে যাচ্ছে ধীরে ধীরে। গঙ্গা বক্ষে বইছে যেন রক্ত। অকর্মণ্য কাপুরুষ রাজা দেখল তিনি প্রায় হারতে বসেছেন, আর কিছুই করার নেই। হয় যুদ্ধবন্দী কিংবা বিক্রমাদিত্যের শক্ত হাতে নিধন করবেন। তাই যুদ্ধক্ষেত্র থেকে পলায়নে উদ্যত হল দেবাদিত্য পাল। রাষ্ট্রকূট রাজার চোখ এড়াল না, প্রবল বেগে ঘোড়া ছুটিয়ে রাজার সামনে দাঁড়াল। যে রাজা জীবনে আমোদ প্রমোদ ফুর্তি করে জীবন কাটিয়েছে, শক্ত হাতে শত্রু দমন তো দূর, যুদ্ধ মানেই তিনি জানেন না। তিনি এই ভয়ঙ্কর হত্যালীলা দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগল। মহামন্ত্রী আগেই পলায়ন করেছে। ভীত সন্ত্রস্ত হয়ে দেবাদিত্য বিক্রমাদিত্যকে করজোড়ে বলল, আমায় ছেড়ে দাও। এই রাজ্য, এই রাজধানী, পাল ঐশ্বর্য সব তোমার। আমায় ছেড়ে দাও, দয়া করে আমায় ছেড়ে দাও। রাজা বিক্রমাদিত্য অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসি পাল রাজাদের এতদিনের সঞ্চিত সগৌরবে আঘাত করে খান খান করে দিল। পালাবে? পালাবে কোথায়? যে কাজ আমার পূর্বপুরুষেরা এতদিন ধরে করে উঠতে পারেনি। পাটলিপুত্র দখলের জন্য অপেক্ষা করেছে বহুকাল, কিন্তু ব্যর্থ হয়েছে শেষে। আমি আজ সেই কাজ করে দেখালাম। তোমাদের পূর্বপুরুষের হাতে আমাদের অনেক পূর্বপুরুষ নিহত হয়েছে। বহু সৈনিকের স্ত্রী পুত্র কন্যা চোখে জল ফেলে এসেছে। আজ তোমাকে মুক্ত করা মানে নিজের রাজবংশের প্রতি অন্যায় করা হবে দেবাদিত্য, অন্যায় করা হবে। সেটা কি আমি করতে পারি? হ্যাঁ হ্যাঁ। দেবাদিত্য পাল তখনও ভয়ে থরথর করে কাঁপছে আর বলছে, আমাকে ছেড়ে দাও রাজন। পূর্বপুরুষদের করা অন্যায় আমি ভাগী নই, আমায় ছেড়ে দাও। কথা দিচ্ছি এই রাজ্য ছেড়ে আমি বহু দূরে চলে যাব। কোমর থেকে তরবারি বের করে উঁচিয়ে ধরে এগিয়ে এলেন পাল রাজার দিকে। দেবাদিত্য পাল বুঝতে পারছে তার অন্তিম সময় আসন্ন। দাঁড়িয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ভাবছেন আর গুনছেন মৃত্যুর শেষ প্রহর। জমির দুয়ারে পৌঁছতে আর বেশি দেরি নেই। ওসি উঁচিয়ে এক পা করে এগিয়ে যাচ্ছে পাল রাজার দিকে রাজা বিক্রমাদিত্য। দেবাদিত্য পাল এমনই অকর্মণ্য যে নিজেকে রক্ষা করা তো দূরের কথা, হুঙ্কার দিতেও শেখেনি। শুধু নারী আর সুরাতে মেতেছিলেন। চারিদিকে উঁচু নিচু গাছপালা, জলশূন্য খাঁ নদী, আকাশ বাতাস সবাই দেখছে পাল রাজাদের এই অসহায়ত্ব। রাজা বিক্রমাদিত্য যখন তরবারি সামান্য ওপরে তুলে পাল রাজার পেটে ঢুকিয়ে এফর ওফর করে দেবে, ঠিক তখনই বিক্রমাদিত্যের তরবারি হাত থেকে ছিটকে পড়ল মাটিতে। মুহূর্তে ভ্যাবাচেকা খেয়ে গেলেন তিনি। তখনই দেখতে পেলেন আর এক বীর যোদ্ধা মুখে কাপড় বেঁধে দাঁড়িয়ে তার সামনে। ক্রোধে আক্রোশে ফেটে পড়লেন বিক্রমাদিত্য। বাতাসে হুঙ্কার দিয়ে উঠল, কে তুই? কি তোর পরিচয়? খুব আস্পর্ধা হয়েছে তোর।
বিক্রমাদিত্যের হাতে মরার স্বাদ জেগেছে বুঝি? বীর যোদ্ধা নিরুত্তর রইল। তরবারি কুড়িয়ে রাজা বিক্রমাদিত্য যুদ্ধের জন্য প্রস্তুত হল, কিন্তু যোদ্ধাটি ছিল অপরিসীম দক্ষ। ও সেই চালনায় বোধ হয় দেব সেনাপতিকেও হার মানাবে। অপরিসীম তেজ এবং সাহসিকতা ঠিকরে বেরোচ্ছে তার প্রতিটি অঙ্গ সঞ্চালনায়। পবনপুত্রের মতো লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করছেন। ও সেই চালনায় ইন্দ্রদেব। এদিকে কাপুরুষ পাল রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো তাদের যুদ্ধ। বীর যোদ্ধার তরবারির কোপে ঘায়েল হয়ে পড়ল রাজা বিক্রমাদিত্য। মুখ দিয়ে রক্ত উড়ে বেরোচ্ছে। সমস্ত দম্ভ অহংকার বাতাসে মিশে গেল রাষ্ট্রকূট রাজের। শেষে এক কোপের ঘর থেকে মুন্ডু আলাদা করে দিল যোদ্ধা। শেষ বাক্যটা বলে তারানাথ সামান্য কেঁপে উঠল। বৃদ্ধ বয়সে এসব মনে করতে চাইছেন না। ঘরের মধ্যে নিস্তব্ধ থমথমে পরিবেশ। কিশোরী পুরো ঘেমে গেছে। পরিবেশটা হালকা করার জন্য আমি একটা পাসিংশো সিগারেট তারানাথের দিকে এগিয়ে দিলাম। আগুন ধরিয়ে তারানাথ উঠে গেল, বলল, তোমরা একটু বসো, আমি ভেতর থেকে ঘুরে আসি। বুঝলাম এই গুমুট পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিলেন কিছুক্ষণের জন্য। এই সুযোগে আমরাও তক্তপোষ থেকে নেমে জানলার নিকটে সিগারেট ধরালাম। ধোঁয়া ভিতরে যেতেই এবার বেশ হালকা লাগছে। সিগারেট শেষ হতেই তারানাথ উপস্থিতি জ্ঞাপক কাশি দিয়ে তক্তপোষে বসল। আমরাও রীতিমতো গল্প শোনার জন্য বসলাম। কিশোরী বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? অত্যাচারী রাজা তো শাস্তি পেলেন না। খেয়াল করলাম আমরা শতরূপার গল্প থেকে রাজার গল্পে এসে উপস্থিত হয়েছি। তারানাথ গলাটা ঝেড়ে দিয়ে বলল, দাঁড়াও, গল্প তো এখনো শেষ হয়নি। এরপর বীর যোদ্ধা দেবাদিত্য পালের দিকে এগিয়ে সে মুখের ঘোমটা খুলে প্রণাম জানালেন। প্রণাম মহারাজ, আপনি এখন সম্পূর্ণভাবে বিপদমুক্ত। তাকিয়ে দেখুন, রাষ্ট্রকূটদের সৈন্যদল ছত্রে ছত্রে ভেঙে পড়েছে, রণভূমি থেকে বেরোনোর জন্য ছটফট করছে। আপনার সামনে শত্রু এখন মাটিতে লুটিয়ে পড়ে আছে। রক্তশূন্য চোখে পাল রাজা দেবাদিত্য ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে যোদ্ধার দিকে। এই যোদ্ধা কোনো পুরুষ যোদ্ধা নয়, মহিলা। সহস্র চাঁদ যেন ফুটে আছে মেয়েটির মুখে। সহস্র নিশাকর থেকে নির্গত জ্যোৎস্নার আলোতে ভেসে যাচ্ছে পাল রাজা। কি অসম্ভব তার মুখের গড়ন! ধনুকের মতো ভ্রুযুগল থেকে নেমে এসেছে টিকালো নাক, আর বাঁশির মতো নাকের নিচে নৌকার মতো দুটি সরস ঠোঁট। এ মর্তের কোনো নারী হতে পারে না। নির্ঘাত স্বর্গ থেকে নেমে এসেছে, রূপে গুণে পঞ্চলক্ষ্মী। এমন সৌন্দর্যের ছটায় আবিষ্ট হয়ে রাজা ভুলে গেলেন এতক্ষণ ভয়ঙ্কর যুদ্ধের কথা। শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ নারীটির দিকে চেয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইলেন। তারপর শান্ত গলায় শিশির ভিজিয়ে বললেন, কে তুমি দেবী? আমাকে বিপদ থেকে উদ্ধার করলে যে? নারীটি হাসল। ওর ঠোঁট ছুঁয়ে যেন বেরিয়ে পড়ল কোনো শুভ্র ঝর্ণা। হেসে বলল, আমি রাজকুমারী উর্মি। মৃগয়া করতে এসেছিলাম নদীর পাশ বরাবর। দেখলাম আপনি যুদ্ধ বিধ্বস্ত হয়ে পড়েছেন, তাই আপনাকে বাঁচাতে ছুটে এলাম। কেন? আমাকে বাঁচানোর তোমার উদ্দেশ্যটা কি? তাছাড়া কোন রাজ্যের রাজকন্যা তুমি? তুমি কি সাক্ষাৎ স্বর্গ থেকে নেমে এসেছ? ঠোঁট কেঁপে উঠল রাজকুমারীর। অস্তগামী সূর্যের লাল আভার মতো লজ্জার আবরণে ঢেকে পড়ল রাজকুমারী। রাজার কথায় উত্তর সচতুর ভাবে না দিয়ে বলল, রাজকুমারী দেবাদিত্য পালের পদস্পর্শ করতে উদ্যত হল।
রাজা রাজকুমারীর হাত ধরে উঠিয়ে চিবুক স্পর্শ করে বলল, আরে আরে করো কি? তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। বিপদে তুমি আমার প্রাণ রক্ষা করেছ রাজকুমারী। আমি তোমাকে প্রধান রানী করে রাখবো। মহারাজের জয় হোক। রাজা দেবাদিত্য পাল সসম্মানে পাটলিপুত্রে নিয়ে এলেন রাজকুমারী উর্মিকে। বিশাল বিবাহের যোগ্য অনুষ্ঠান করে প্রজাপতি ঋষির আশীর্বাদ নিয়ে অগ্নিদেবকে সাক্ষী করে বিয়ে করলেন রাজা দেবাদিত্য পাল। তখনকার রাজাদের অনেক রানী থাকত, এক নারীতে সন্তুষ্ট হতেন না রাজা। রাজা দেবাদিত্য পালও ছিলেন বিবাহিত এবং পূর্বে 2 রানী থাকলেও মহারানীর আসন দিলেন উর্মিকে। প্রজারা বিস্ময় প্রকাশ করলেন নিষ্কম্মা রাজা কিভাবে যুদ্ধে জয়লাভ করলেন। তাদের বিস্ময় সীমিত সময়ের জন্য। নতুন রানীকে পেয়ে রাজ্যবাসী বেজায় খুশি। রানী উর্মির রাজহংসীর মতো রূপের ছটা খুব শীঘ্রই গোটা রাজ্যে ছড়িয়ে পড়ল। রানীর এমন সৌন্দর্যে মুগ্ধ হয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন। মন্ত্রী, উপমন্ত্রী, সভা পরিষদ নানা অছিলায় রানীকে দেখতে চাইত, কিন্তু উঁচু পাহাড়ের বুকে লুকিয়ে থাকা সুগভীর গিরিখাত বাইরে থেকে কেউ টের পেল না। নতুন রানীর হিংস্র ধূর্ত চাহনি কেউ দেখতে পেল না। লোভ লালসা কোনোদিন চেপে থাকে না। রক্ত মাংসের গন্ধ পেয়ে বাঘ যতটা না ভয়ঙ্কর হয়ে পড়ে, মানুষ লালসার বশবর্তী হয়ে ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়। মহারানীর সুশ্রী মুখমণ্ডলের চাদর উড়ে গিয়ে সত্যি আস্তে আস্তে প্রকাশ পেল। যুদ্ধে অপরিসীম পারদর্শী, সৌন্দর্য স্বর্গের অপ্সরা হার মানবে। মায়াময়ী এমন পত্নী পেয়ে রাজার মুখে গদগদ ভাব লেগে রইল সবসময়। অন্দরমহলে আরো 2 পত্নী রাজা দেবাদিত্য পাল ভুলেই গেলেন। মহারানীর চন্দ্রদ্বীপ জ্যোৎস্নার মায়া আলোয় আবিষ্ট হয়ে রাজা দেখতে পেলেন না মহারানীর ভিতরের লুকিয়ে থাকা বিষাক্ত বরল। যখন বুঝতে পারলেন তখন অনেক দেরি হয়ে গেছে। তবে এত খারাপের মাঝে একটাই শুভ লক্ষণ, দেবাদিত্য পাল আর কোনো নারীকে বাগান বাড়িতে তুলে এনে সর্বনাশ করল না। সেদিন গভীর রাতে যখন মহারানীর মায়াবী চোখে হারিয়ে যাচ্ছে দেবাদিত্য পাল, অপবিত্র ভালোবাসা ভেসে যাচ্ছে রাজার শরীর। রাত্রি দ্বিপ্রহরে রাজার চূড়ান্ত পর্যায়ে যখন আসন্ন, তখনই মহারানী উর্মি ধরল তার আসল রূপ। খোলস থেকে বেরিয়ে সাপের মতো হিসিস করে উঠল। মুখে চোখে কপটতা, ক্ষুধার্ত বাঘিনীর মতো নিঃশ্বাস ফেলছে জোরে জোরে। চোখে কামনার আগুন উবে গিয়ে দেখা দিয়েছে হিংস্রতা। রাজার কক্ষে মিটমিট করে জ্বলছে আলো। সেই ম্রিয়মান আলোয় দেবাদিত্য পাল রানীর এমন চেহারা দেখে কিছুই বুঝতে পারল না। ভেতরে ভেতরে গুটিয়ে গেল কেবল। বিড়বিড় করে বলল, রানী, রানী, কি হলো তোমার? আমি কি তোমাকে স্বর্গসুখ দিতে পারলাম না? এই হৃদয় থেকে কথা দিচ্ছি, আগামীকাল আমি তোমায় সম্পূর্ণরূপে পূর্ণতা দেব। তুমি এমন করো না, আমার ভয় লাগছে, ভয়। আরে মূর্খ, আমি তোদের চিরশত্রু প্রতিহার বংশের রাজকুমারী। আমার পূর্বপুরুষ, এমনকি পিতাও তোদের সঙ্গে যুদ্ধে পারেনি। তবে আমি অন্য পন্থা অবলম্বন করেছি। রাজার অধীনে থেকে দাসত্ব গ্রহণ করতে আমি শিখিনি। তোকে হত্যা করে আমি সম্পূর্ণরূপে রাজ্য কায়েম করব। হাসতে লাগলো
প্রচণ্ডার হাসি। রাত্রির এমন গভীরতায় এমন হাসি কম্পন ধরিয়ে দিল রাজার বুকে। শুধু হাসি নয়, তার সাথে উর্মির চোখ থেকে ঝরে পড়ল জ্বলন্ত অঙ্গার। কি হলো রানী? তুমি তুমি হাসছো কেন এমন ভাবে? আমার আমার বড় ভয় করছে, বড় ভয় করছে রানী। আমার রাজার গলা ভয়ার্ত। আবার সজোরে হাসতে লাগলেন উর্মি। তুই কি ভেবেছিস আমি তোকে বাঁচিয়েছিলাম তোকে আবার পাটলিপুত্রের রাজ সিংহাসনে বসার জন্য? তোর অধীনে থেকে সামান্য রানী হওয়ার জন্য? আরে রাজা, তুই মূর্খ। উর্মি কোনোদিন কারোর পদানত থাকতে চায় না। আর প্রকৃত কারণটা শুনবি? আসলে আমার প্রত্যেক রাতে একটা করে পুরুষ শরীর চাই। তুই সৌন্দর্যের অধিকারী, আবার চিরশত্রু। তাই তোকে বাঁচিয়ে রেখে তোর শরীরের স্বাদ নেব। এটাই ছিল আমার ইচ্ছা। এখন আমার ইচ্ছা পূর্ণ হয়েছে। এবার আমি তোকে হত্যা করব। প্রস্তুত হ। তুমি কি বলছো রানী? আমি তো কিছুই বুঝতে পারছি না। দয়া করে শান্ত হও। এই ধন ঐশ্বর্য রাজ্যপাট সবই তোমার, সব তোমার। দয়া করে শান্ত হও, শান্ত হও রানী, শান্ত হও। বাঁচার জন্য হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লেন রাজা দেবাদিত্যপাল। এও কি সম্ভব? প্রত্যেক রাতে একটা করে পুরুষ শরীর, এবং সেই শরীরকে নিষ্পেষণ করে নিংড়ে নিয়ে হত্যা। নারীরা এতদিন শুধু মাথা নিচু করে পুরুষের দাসত্ব করেছে। সেই অবলা রানী পুরুষের মাথায় চড়ে নৃত্য করবে, কাপুরুষ দেবাদিত্য পালের পৌরুষত্বে আঘাত করল এই ভাবনা। কোমর থেকে তরবারি বার করে এগিয়ে এলেন। কিন্তু অপটু যোদ্ধা সহজেই হেরে গেলেন কাল নাগিনীর কাছে। দেবাদিত্য পালের দেহটা পড়ে রইল প্রাণহীন হয়ে মেঝেতে। পরদিন রানী পাটলিপুত্রের স্বঘোষিত রানী হিসাবে নিজেকে সর্বেসর্বা ঘোষণা করল। কথায় আছে, একে রামে রক্ষে নেই, তাতে সুগ্রীব দোষর। এখানে ঠিক উল্টো। স্বৈরাচারী রাজার অত্যাচারে প্রজারা এতদিন অতিষ্ঠ হয়ে পড়েছিল। এখন এসেছে ক্ষুধার্ত বাঘিনী। রাজ্যবাসী ভীত হয়ে পড়ল। প্রত্যেক রাতে রানীর জন্য বরাদ্দ থাকলো একটি করে পুরুষ শরীর। পাটলিপুত্রের আকাশে দেখা দিল ঘন কালো মেঘের ছায়া। চারিদিকে কান্নার রোল। মহাসেনাপতি, মহামন্ত্রী থেকে শুরু করে যত পুরুষ সৌন্দর্যের অধিকারী একে একে রানীর ছোবলে প্রাণ দিলেন। প্রত্যেকে অনেকে রাজ্য ছাড়া হলেন। একদিন উর্মি খেয়াল হলো নদীর ধারে তিনি মৃগয়ায় যাবেন। পাটলিপুত্রের সীমানায় নদীর ধারে একটা কুড়ে ঘরে বাস করত এক সাধু এবং তার পুত্র ও বৌমা। সাধু পুত্রটি ছিলেন দেব সেনাপতি কার্তিকের মতো। রথ থেকে রানী তাকে দেখে কামার্ত হয়ে পড়লেন, আহ্বান করলেন তাকে। পতঙ্গ যেমন মৃত্যুর জন্য আগুনের দিকে ছুটে যায় দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে, তেমনি সাধু পুত্র ছুটে গেলেন রানীর দিকে। সাধুর বৌমা তার স্বামীকে আটকাতে এলে রানী তাকে হত্যা করলেন। তার ঘরেই মেতে উঠলেন আদিম খেলায়। সাধু তখন বনে ফলমূল আনতে গিয়েছিল, ফিরে পুজোয় বসবেন। এদিকে এসে দেখলেন রানী ও তার পুত্র বৌমা দুজনকেই হত্যা করেছে। রানীর হাতে তখন তাজা লাল রক্ত লেগে। সাধু বুঝতে পারলেন এই কাজ এই মহিলার। ক্রোধে রানীকে অভিশাপ দিলেন। বললেন, এই জন্মে নয়, শুধু কোন জন্মেই রানী কোনো পুরুষ সঙ্গ পাবে না। এবং সঙ্গে সঙ্গে উর্মি সাধুকেও হত্যা করলেন।
এদিকে রাজবাড়িতে ফিরে রানীর শরীরে দেখা দিল পরিবর্তন। মুখের চামড়া চুলে গেল, শেরদাঁড়া বেঁকে গেল। সাধুর অভিশাপে রানী থুত্তুরে বুড়িতে পরিণত হল। সবাই থুতু ফেলতে শুরু করল রানীর দিকে। এতক্ষণ তারানাথ যেন ঘোরের মধ্যে থেকে সবকিছু বলছিল, একটু থেমে আবার বলতে শুরু করলো। মধু সুন্দরী দেবী আমাকে সবটা দেখিয়েছিলেন। সেই রানী নতুন করে জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীতে, কিন্তু সাধুর অভিশাপ এখনো কাটেনি। অভিশাপ এমন একটা জিনিস যা কালের পর কাল প্রবাহিত হয়, কিছুতেই আটকানো যায় না। তোমরা তো শুনেছ বা পড়েছ, রামায়ণে মহাভারতে যখন কোনো সাধু বা বৈষ্ণব কাউকে অভিশাপ দিত, তখন তা অক্ষরে অক্ষরে পালিত হতো। আজও কিন্তু মহান ব্যক্তি, মহান সাধক, যাদের অভিশাপ প্রতিটি বিন্দুতে বিন্দুতে ফলে যায়। সবচেয়ে বড় কথা কি জানো? পিতা মাতা যখন দুঃখ কষ্ট পেয়ে সন্তানকে অভিশাপ দেয়, তা কখনো মিথ্যে হয় না। যদিও কোনো পিতা মাতা তার সন্তানের খারাপ চায় না, কিন্তু এমন এমন সময় আসে যখন অজান্তেই সন্তানের অমঙ্গল সূচক কথাবার্তা বেরিয়ে আসে। তার অজান্তে কোনো পিতা মাতা তার সন্তানের অমঙ্গল চায় না। এই পর্যন্ত বলে তারানাথ থামল। কিশোরী সঙ্গে সঙ্গে বলে উঠল, আচ্ছা আচ্ছা ঠাকুর মশাই, তাহলে আপনি কোনো মতেই শতরূপার বিয়ের ব্যবস্থা করতে পারলেন না? না, শতরূপার জন্য যেসব পাত্রপক্ষ সম্বন্ধ নিয়ে এসেছিল, তাদের সঙ্গে যোগাযোগ করে জেনেছিলাম। পাত্র স্বপ্ন দেখত শতরূপা কাল নাকিনীর মতো হত্যা করছে ফুলশয্যার রাতে। তাই এই স্বপ্ন প্রতি রাত্রে দেখার ফলে ভয়ে কোনো পাত্রই বিয়ে করতে রাজি হতো না। এই সমস্যা সংকুল পৃথিবীতে সবকিছুর সমাধান করা সম্ভব নয়, তবে সমস্যাটাকে পাশ কাটিয়ে ভালো কিছু যদি করা যায়। পরদিন সকালে নীলিমাকে ডেকে সব কথা খুলে বললাম। প্রথমটা একটু চমকে গেলেও নীলিমাদি শিক্ষিত হওয়ার সুবাদে ধীরে ধীরে সবটা বুঝলেন। শুধু চোখের কোণ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল মাটিতে। চোখ মুছে আমার দিকে হাত তুলে বলল, তাহলে এই মুহূর্তে আমাদের কি করা উচিত তারানাথ? পাড়ার লোকে এমনিতেই নানা কথা কানাঘুষো করছে। এরপর যদি শুনি মেয়েটার একদমই বিয়ে হবে না গো, না জানি কত কথা শুনতে হবে আমাদের মা মেয়েকে। আমি আশ্বস্ত করলাম, মানুষজনের কথাতে কোনো কিছুই আটকে থাকে না। আমি তোমাদের একটা উপায় বলছি, যদি তোমরা সেটা করতে পারো তাহলে আশা করি সবাই তোমাদের সুনাম করবে। আশা করি তোমরা অন্য এক জীবনযাপনের পথে পা বাড়াতে পারবে। আরো একটা জীবন আছে, সৎভাবে জীবনযাপন। কি ভাই, কোন জীবনের কথা তুমি বলছো? হ্যাঁ, মেয়েদের তো দুটো জীবন থাকে, একটা বিয়ের আগের আর একটা বিয়ের পরের। পরের উপকারে ব্রতী হওয়ার জীবনযাপন। তাই তোমাদের পুরো জমিদার বাড়িটাকে বানিয়ে দাও একটা আশ্রম। অঞ্চলের সমস্ত গরিব অনাথ শিশুদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও। দাও শিক্ষা। তোমার মেয়েকে শিক্ষিকা হিসাবে রেখে দাও সমস্ত ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা এমন এক মহৎ গুণ, যেখানে প্রাণ দিলে আর কোনো দিকেই প্রাণ সরবে না।
অগণিত ছোট ছোট শিশু যখন ফুলের মতো মুখ নিয়ে দিদিমণি দিদিমণি করে গুঞ্জন তুলবে, তখন তোমরা মা মেয়েতে আনন্দে ফেটে পড়বে। নীলিমাদির চোখে জল। লক্ষ্য করলাম শতরূপা দরজার পাশ থেকে সরে গেল। এতক্ষণ সে আমার কথা লুকিয়ে শুনছিল। নীলিমাদির ভেজা চোখে কৃতজ্ঞতার ছাপ। আমাকে বলল, হয়তো অন্য কোনো তান্ত্রিক বা গণক ঠাকুর আমার মেয়ের বিয়ে না হওয়ার কারণ বলতে পারত, কিন্তু তোমার মতো এত ভালো সমাধান না, কেউ দিতে পারত না তারানাথ। তুমি সাধক বা তান্ত্রিক নও তারানাথ, তুমি মহাপুরুষ। আমরা মা মেয়ে সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এরপর মাঝে মাঝে সেখানে আমি যেতাম। আশ্রমের শিশুদের জন্য চালটা কলাটা নিয়ে যেতাম। ওরা ভারী খুশি হতো জানো। এরপর বয়স ধীরে ধীরে বাড়তে লাগলো। তবে কি জানো, আজও মন চায় সেখানে ছুটে যেতে। শতরূপা কিছুদিন আগে আমাকে চিঠি লিখেছিল। ওর মা দেহ রেখেছে, আমাকে যেতে বলেছিল, কিন্তু বুড়ো হাড়ে আর কোথাও যাওয়া হয় না। ভাবি এভাবেই আমার একদিন ওপরে যাওয়ার ডাক আসবে। শুনছিলেন লেখক তন্ময় নন্দীর কলমে পিশাচিনীর প্রতিশোধ। আজ গল্প পাঠিয়েছিলেন পুলক। বিভিন্ন চরিত্রে পিয়ালি, অপরাজিতা, লিলিয়ান, পল্লবী, সোমনাথ, ধীমান, সুমন এবং তারানাথ তান্ত্রিকের ভূমিকায় গৌতম। পোস্টার ডিজাইন শুভদীপ। চ্যানেল পার্টনার এখন গল্প। সহযোগী সংস্থা কবিতা অন্বেষা। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন আর শুনতে থাকুন কণ্ঠ।